কাজের মেয়ে আলপনাকে স্থানীয় নেতার ছেলে তার বন্ধুদের সঙ্গে গ্যাং রেপ করে, আর সে যখন পুলিশের কাছে যায় তখন দেখে যে আলপনাকে যখন জেলে নিয়ে যাওয়া হলো তখনও সে চুপ ছিল, ঠিক যেমন তাকে পুলিশেরা যখন বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছিল আর সে চুপ ছিল। মুখটা ছিল নিচের দিকে নামানো। তার 1 বছরের সাজা হয়েছে আর 2000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের জেল। আলপনা সব সাজা চুপ করে মাথা পেতেই নিয়েছে, কারণ সে জানে যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা অনেক ক্ষমতাবান, তার পক্ষে লড়াই করা সম্ভব না। জেলে আসার পরও সে চুপ ছিল। খাবার খেতে ডাকলে সে গেল না, না খেয়েই রইল প্রথম দিন। দ্বিতীয় দিনও যখন সে খাবার দেওয়ার সময় এগিয়ে গেল না, ঠিক তখন একজন কয়েদি এসে তার গালে এসে মারল প্রচণ্ড জোরে একটা চড়। তখন সে ওর দিকে শুধু তাকালো, আবার চুপ করে মাথাটা নামিয়ে নিল নিচে। আবার একটা চড়। এই, আমি রানী, খাবার খাচ্ছিস না কেন? তবুও আলপনা চুপ করে রইল। আর একবার রানীর দিকে তাকিয়ে আবার মাথাটা নিচে নামিয়ে নিল। এবার রানী তাকে একটা লাথ মেরে ফেলে দিল। আলপনা তাতেও মুখ খুলল না। তখন ওর চুলের মুঠি ধরে ওকে নিজের দিকে উঠিয়ে বলল, এটা আমার রাজত্ব, এখানে না খেয়ে থাকা চলবে না, তাহলেই তার আর বেঁচে থাকার অধিকার থাকে না, বিশেষ করে আমার আদেশ যে না মানবে তার। এবার আলপনা মুখ খুলল, এগিয়ে গেল তার কাছে, বলল, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো প্লিজ, আমি চাই না বেঁচে থাকতে। এবার রানী আর ওকে মারল না, ওকে কেন কে জানে নিজের বুকে টেনে নিল। তারপর বলল, দুটো খেয়ে নে, কাল থেকে না খেয়ে আছিস। বলে সে রূপা বলে একজন বন্দীকে ডেকে আলপনার জন্য ভাত আনতে বলল। আর সে ভাত নিয়ে এলে নিজে হাতে আলপনাকে ভাত খাইয়ে দিল। বলল, তুই সামান্য চুরি করেছিস, ধরা পড়েছিস, তাই লজ্জায় তুই খাচ্ছিস না। এখানে সে রকম অনেকেই আছে, আর আমার দিকে দেখ, 3টে মার্ডার করে আমি জেল খাচ্ছি। আমার নামে তো কম বদনাম হচ্ছে না। তো আমি কোনো পাত্তা দিইনি, আমি তো বেঁচে আছি, রাজত্ব করছি জেলে আর জেলের বাইরেও। মরতে যাচ্ছিস কেন তুই? আমি চুরি করিনি, তাতেই বা কি হয়েছে? করিসনি তো করিসনি। না, ওরা আমার উপর অন্যায় করেছে, তো তুইও ওদের সঙ্গে সেটাই করবি। ওরা পুরো ক্ষমতাশালী। শোন, তোর চেয়ে ক্ষমতাশালী আর কেউই নেই। আমার আর কি ক্ষমতা? শোন, আমি আমার কথা বলি। বলে রানী নিজের কথা বলতে থাকলো। আমি একজন খুব ভালো মেয়ে ছিলাম, কাউকেই অবিশ্বাস করতাম না, সবার সঙ্গেই ভালো ব্যবহার করতাম। কিন্তু একদিন কলেজ থেকে ফেরার পথে আমি আমার বোনের ইজ্জত লুটতে দেখলাম 3 বদমায়েশকে। দেখলাম ওরা 3জন খুবই শক্তিশালী ছিল। আমার বোনকে আরও একটা মেয়ের সঙ্গে সে অনেক লোকের মধ্যে থেকেই তুলে নিয়ে একটা গাড়িতে উঠিয়ে নিল, আর কোথায় নিয়ে গেল তা আর বুঝে উঠতে পারলাম না। পুলিশে রিপোর্ট করলাম। এলাকার প্রভাবশালী নেতার ছেলের নামে অভিযোগ। এত সাহস! পুলিশ অভিযোগ ছিঁড়ে ফেলে দিল। আর সেই রাতেই আমার বাড়িতে আক্রমণ হলো। সেই নেতার ছেলে আর তার সঙ্গপাঙ্গর সঙ্গে ছিল কিছু পুলিশের লোক সাদা পোশাকে। আমাকে আর আমার ভাইকে বাবা পিছনের দরজা দিয়ে বের করে দিল। আর নিজে ওদের সঙ্গে লড়াই করতে লাগলো। বাবাকে মা ছেড়ে আমাদের সঙ্গে এলো না। বাবা ওদের সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু হাতে অস্ত্র তো নেই, অচিরেই মারা পড়ল তারা। আর আমি আমার ভাইকে নিয়ে পাগলের মতো হয়ে গেলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। যদিও থাকা খাওয়ার কোনো অভাব ছিল না। মামার বাড়িতে থাকতাম। মামা মামি আমাদের খুবই ভালোবাসতো। কিন্তু আমার মামাতো দাদা পিন্টু দা আমাকে একদমই দেখতে পারত না। তার কারণ আমি নাকি একটা কাপুরুষ। কেন আমি কাপুরুষ? দাদা বলল, যে মেয়ে বোন মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার ইচ্ছা রাখে না, শুধুই নিজের কথা ভাবে স্বার্থপরের মতো, তাকে আমি মেয়ে বলেই মনে করি না। আসলে দাদা আমাকে প্রতিশোধ নেবার জন্য উদ্বুদ্ধ করতে চাইতো। কিন্তু আমি মনে খুব দুর্বল ছিলাম। আমি ভয় পেতাম। মামা মামি আমাকে এসব ঝামেলায় জড়াতে বারণ করত। আর দাদাকেও এসব নিয়ে আলোচনা করতেও বারণ করত। কিন্তু দাদা শুনত না। মামা মামির আড়ালে আমাকে দেখে থুতু ফেলত, ঘৃণা করত। আমার খুব খারাপ লাগত। একদিন রেগে গিয়ে আমি বললাম, আমি একটা মেয়ে, আমি কি করতে পারি? দাদা বলল, মেয়ে মানেই দুর্গা, কালীর অবতার। ইচ্ছা করলে তারা অনেক কিছুই করতে পারে। অবশেষে ওই দাদার সাহায্য নিয়েই আমি আর ভাই একটা ক্যারাটে স্কুলে ভর্তি হই।
ওখানে ক্যারাটে শিখতে লাগলাম, মামা আর মামিকে লুকিয়ে। কারণ মামা মামি এসব পছন্দ করতো না। তাদের একটাই ইচ্ছা ছিল যে আমাদেরকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ করে আমাদের প্রতিষ্ঠা করে দেবে। আর আমাদের বিয়ে দিয়ে সংসারী করে তারা নিশ্চিন্তে ইহলোক ত্যাগ করতে পারবেন নিশ্চিন্তে। কিন্তু ওই মামাতো দাদা আমাদের নিশ্চিন্ত থাকতে দিত না। বলতো, মানুষ হ কিন্তু কাপুরুষ নয়। এইভাবেই একদিন এক অস্ত্র কারবারির সঙ্গে আলাপ করিয়ে দিল আর সেখান থেকে আমাকে রিভলভার কিনে দিল। আর তারপর আমাদের বাড়ির সামনে আমি আর আমার মামাতো দাদা, যার নাম পিন্টু দা, রোজ ঘুরে বেড়াতাম। লক্ষ্য রাখতাম ওই নেতার ছেলেকে বা তার সঙ্গীদের আর সেইসব পুলিশদের। এমনি ভাবেই মাঝ রাস্তায় এক রাতে যখন তারা একটা মেয়ের সঙ্গে কুকর্ম করছিল তখন তাদের গাড়ি আটকে দিলাম আমি। দাদা আমার সঙ্গে ছিল। বলল, আমি তোর সঙ্গে আছি। তুই সামলাতে না পারলে তখন আমি এগোবো। কিন্তু দাদাকে আর এগিয়ে আসতে হলো না। আমি ওদেরকে কষ্ট নিয়ে কিভাবে মরতে হয় সেটা শিখিয়ে দিলাম। তিলে তিলে কষ্ট দিয়ে ওদের মেরে ফেললাম। বাকি রইল ওই পুলিশগুলো। আসলে ওরা সেদিন ছুটিতে ছিল। আমি তাদেরকে পাইনি। তবে বেরোতে দে, আমি ওদেরকেও ছাড়ব না। এতক্ষণে প্রশ্ন করল আলপনা, আর তোমার ভাই? না, ওকে জেলের ঘানি টানতে দেব না। তাই মামা বাড়িতে রেখেই ওর পড়াশুনো করাচ্ছিলেন, কিন্তু ইদানিং মামা ওকে দার্জিলিং এ একটা স্কুলে হস্টেলে পাঠিয়ে দিয়েছে ওর নিরাপত্তার জন্য। যদিও সেখানে দাদা আছে, কেউ অত সহজে কিছুই করতে পারবে না। এখন বল, তোর কেসটা কি? তুই কি সত্যিই একটা গয়না চুরি করে ধরা পড়েছিস? না, আমি গহনাও চুরি করিনি আর ধরাও পড়িনি। আমাকে ফাঁসানো হয়েছে কারণ ওরা আমাকে, বলে চুপ করে দিল আলপনা। কি হলো, আমাকে সব বলতে পারিস? আলপনা আবার বলতে শুরু করলো, আমরা খুব গরিব। আমার বাবা আমাকে আর মাকে ছেড়ে ছোটবেলায় পালিয়ে যায়, অন্য একজনকে বিয়ে করে। মা অন্যের ঘরে কাজ করে আমাকে মানুষ করতে থাকে। আমি এইভাবে এইচএস পাশ করি খুব ভালোভাবেই। কলেজেও ভর্তি হয়েছিলাম। এমন সময় মায়ের খুব শরীর খারাপ হলো। কিন্তু মালিক পক্ষ তো আর মানে না। তাই আমাকে মায়ের বদলে কাজে যেতে হলো। আর সেখানেই নেতা খোকনের ছেলে আমাকে রেপ করে। আমি শুধুই কেঁদেছি। তবু মাকে কিছুই বলতে পারিনি। পরের দিন আবার কাজে এসেছি। আবার ধর্ষণ করেছে। তারপর একদিন ওর বন্ধুদের সঙ্গে নিয়ে এসেও তিনজন মিলে রেপ করলো। আমি আর সহ্য না করে পুলিশে গেলাম রিপোর্ট লেখানোর জন্য। কিন্তু পুলিশ রিপোর্ট না লিখে খোকনকে ফোনে ডেকে নিল আর ওদের বাড়ি থেকে একটা গয়না এনে পুলিশ আর খোকন আমার নামে চুরির কেস দিয়ে জেলে ভরে দিল। আর বলল, যদি আমি মুখ খুলি তো আমার মাকে শেষ করে দেবে। আমি তাই কাউকে কিছুই না বলে চুপ করে সব সহ্য করে গেছি। এই তোমাকেই সব বললাম। ঠিক আছে, আমি তোর দায়িত্ব নিচ্ছি আজ থেকে। এই জেলে তোকে কেউ কিছু বলবে না আর খাবার ঠিক সময় মতো খাবি আমার সঙ্গেই। আর আমি তোকে আজ থেকে কিছু কংফু বিদ্যা শেখাবো। ভবিষ্যতে কাজে লাগবে। এরপর আলপনা রানীর কাছে কুংফু শিখতে লাগলো। এদিকে এই সাদামাটা মেয়েটাকে প্রথম দিন থেকেই লক্ষ্য করছিলেন জেলার সাহেব। তিনি খুব ভালো লোক। সকল কয়েদিকেই ভালোবাসেন দাঁড়ি। আলপনাকে লক্ষ্য করলেও তাকে কিন্তু কিছুই বলেননি। রানীর সঙ্গে তাকে ঘুরতে দেখে বেশ একটু অবাক হয়ে যান। যদিও জানেন যে রানী কাউকে কাউকে একটু বেশিই স্নেহ করে থাকে। কিন্তু যখন আলপনার পেটটা একটু একটু করে বড় হতে লাগলো তখন রানীকে ডেকে তিনি বললেন, শোন রানী, এবার মনে হচ্ছে যে ওকে ডাক্তার দেখাতে হবে। কেন স্যার? মনে হচ্ছে ও বোধ হয় প্রেগন্যান্ট। আর সে রকম হলে ওকে আমার বাড়িতে নিয়ে যাব। এখানে রাখা ঠিক হবে না। যেমন ভালো বুঝবেন স্যার। আপনার মতো জেলার যদি সব জেলেই থাকতো তো কয়েদিরা খুব ভালো থাকতো। সে ঠিক আছে, আমার প্রশংসা আর তোকে করতে হবে না। এইভাবে আলপনা জেলারের বাড়িতে গিয়ে থাকতে চলে গেল। তার পেট দিনের দিন বড় হতে থাকলো। একসময় সে মা হলো। আর এটা সে ধর্ষিতা হওয়ার ফলেই যে বাচ্চার পুত্র সন্তানের জন্ম দিল, সেটা আর তাকে বলে বোঝাতে হলো না। সে বুঝতে পেরেছিল আর সেজন্য ছেলেটাকে সে দু চক্ষের বিষ বলে ভাবতে শুরু করলো। জেলার আর জেলারের স্ত্রী তাকে বুঝিয়ে তার পুত্র সন্তানকে নিজেদের ছেলে বলে পরিচয় দিলেন। যদিও আলপনাকেও তারা নিজের মেয়ের মতোই দেখতেন, কারণ ঠিক ওরই মতো তাদের একটা মেয়ে ছিল আর সেও এইরকমই এক নেতার বলি হয়ে আত্মহত্যা করেছিল। সেই থেকে সেই শোক তারা পাথরের মতো বুকের মধ্যে চেপে রেখেছিলেন। আর সেই নেতার মৃত্যু কামনা করছিলেন।
কিন্তু তারা নিজেরা কোনো দিন কোনো অপরাধ করেননি, তাই ওই নেতাদের কিছুই করতে পারছিলেন না। আর সেই নেতা হচ্ছে খোকন। সেই খোকনের প্রভাব প্রতিপত্তি এতই বেশি যে তিনি আইন দিয়েও কিছু করার সাহস করেননি। এবার তারা আলপনাকে রানীর মতো বেআইনি কাজ কিছুতেই করতে দিলেন না। তারা তাকে আরও পড়াতে লাগলেন। আর অবশেষে তাকে একজন আইপিএস অফিসার তৈরি করলেন। আর সে যখন এই শহরে পোস্টিং হয়ে এলো তখন একটা মেয়েকে রেপ করতে হাতে নাতে ধরে ফেলে আর তারপর কোন রকম ফাঁক ফোকর না রেখে খোকন আর তার ছেলেকে এনকাউন্টার করে মেরে ফেলে। জেলারের স্ত্রী আলপনা, আলপনার মা আর রানী সকলেই অত্যন্ত খুশি হলো। আর আলপনার একটা দিদি রানী, দুটো মা আর একটা বাবা হয়ে গেল। তার সংসারটা শেষ পর্যন্ত এত সুখের হবে সে ভাবেইনি। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার প্রথম গল্প আপলোড হওয়া মাত্রই আপনি জানতে পারেন। সার জানাতে ভুলবেন না যে আপনি ঠিক কী ধরনের গল্প শুনতে বা পড়তে পছন্দ করেন তা উল্লেখ করে দেবেন। এর জন্য আপনাকে কোনোরকম টাকা পয়সা খরচ করতে হবে না।